ঈদের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত 17 জনের পরিবারে এখন শুধুই কান্না। চট্টগ্রামে দেয়াল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যুর পর সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। নোয়াখালীতে ঈদে ফুটবল খেলাকে কেন্দ্র করে 3 ভাইকে কুপিয়ে হত্যা। ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি স্বজনদের। অস্ত্র সরবরাহের অভিযোগে এক নারী আটক। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দাবি পুলিশের। ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। নেচে গেয়ে পার করলেন উৎসবের দ্বিতীয় দিন। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। এবং কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে ভক্ত শুভানুধ্যায়ীদের ভিড়। সমাধিতে ফুলেল ভালোবাসা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে এখন শুধুই কান্নার রোল। পরিবারগুলোর ঈদ আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর শোকে। রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়, আহত হন 45 জন। এদের মধ্যে 21 জন চিকিৎসাধীন রয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি ও রিপোর্টার সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে আর্তনাদ করছে সন্তান। কেউ বা মোবাইলে স্বজনের মৃত্যুর খবরে পাগলের মতো ছুটে এসেছেন হাসপাতালে। তার মতো অনেকেই এই দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ঈদের আনন্দ এখন কান্নায় রূপ নিয়েছে। তাদের উৎসবে লেগেছে বেদনার রং, নেমে এসেছে শোকের ছায়া। ছেলেটা আমার সংসারে একমাত্র উপার্জনকারী একটা ছেলে এসে বলছে অন্য গাড়ির লোক বলিছে যে অ্যাক্সিডেন্ট করেছে, সিরাজগঞ্জ সদর হাসপাতালত আছে। আমি শুনে চলে আসছি, বাবা আমার কেউ নাই। আমার কাছে ফোন আসলো একটা, আজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আজাদ গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাসতে থাকে, ড্রাইভার গাড়ি চালায়। তো পরে শুনলাম যে মারা গেছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেমসে ছিলাম, যখন জ্ঞান ফিরছে উঠে দেখি বহুত মানুষ সিটের নিচে দিয়ে পড়ে রয়েছে। লাস্টে দিয়ে কষ্ট মষ্ট হয়ে একা পার হয়ে গেলাম, বাইরে জনগণ। ড্রাইভারের কারণে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল। ওভারলোড গাড়িটা ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। টানি হিসড়ায় জুতা খুলবার যায় আমার পা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমার গায়ে শক্তি ছিল, লোকজনকে বাইর করে দিয়েছে। আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা বামে ছিল, চট্টগ্রামের গাড়িটা ওভারটেক করতে যায়, তারপরে আমার গাড়িটা মারিয়ে দিয়েছে আর কি, রং সাইডে যায়। দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে দ্রুত গতিতে গাড়ি চালানোই এ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভোর অনুমান 5টা থেকে 5:15টার ভিতরে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস সাবির পরিবহন এবং দিনাজপুর থেকে ঢাকাগামী বাস আজাদ পরিবহন দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল এবং সাবির পরিবহনের ড্রাইভার হয়তো ঘুমেছিল বলে এই জন্য সে রং সার্ভিসে যায় সরাসরি আজাদ পরিবহনকে আঘাত করে। চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 10 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 45 জন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামের বায়েজিদ পাহাড় এবং লালখান বাজারে দেয়াল ধসে 6 জন নিহত হওয়ার পর পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় শুরু হয় 450 পরিবারকে সরিয়ে নেওয়ার কাজ।
তবে বসবাসকারীরা তাদের আগের অবস্থানের ব্যাপারে অনড় থাকায় এ প্রক্রিয়া কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার দুপুর 1টা থেকে লালখান বাজার মতিজন্না এলাকায় শুরু হয় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন প্রতিটি বাসায় ঢুকে তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়। শনিবার রাতে নগরীর বাইজিদ এবং লালখান বাজারে পাহাড় ও দেওয়াল দোষে 5 শিশুসহ 6 জনের মৃত্যুর পর এই নির্দেশ জারি করেন জেলা প্রশাসক নিজেই। রোজা এবং ঈদের কারণে সেইভাবে মানুষকে আমরা রোজার মধ্যে সরাইতে পারিনি। তো আজকে যেহেতু একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমরা ইতিমধ্যে আমি আশ্রয়কেন্দ্রগুলো ভিজিট করেছি এবং আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলর সহ আমাদের যারা আছে আমাদের প্রশাসনের লোকরা সহ তাদেরকে সরিয়ে আনবে। গত মাসে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী 650 পরিবারকে চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেয় জেলা প্রশাসন, কিন্তু 2 শতাধিক পরিবারকে উচ্ছেদের পর সে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। জমিদারের থেকে জুলুম করিয়ে ওর কুকুনের জায়গাটা দখল করছে। এখানে মানে এখানে বড় নালা আছে, ওই নালাটা বন্ধ করানোর পর মানি যাইতে পারে না, এইদিকে বন্ধ হয়ে গেছে রাস্তা, এই জন্য ওয়ালটা বাড়ে গেছে। আমাদের তদন্ত চলছে। আমরা যদি দেখি যে আসলে তারা ওই ধরনের কোনো অপরাধ করে থাকে, যেমন এই ওয়ালটা করার ব্যাপারে যদি সে সঠিক নিয়ম কানুন মেনে না চলে, যদি না মানে যদি ওয়াল করে থাকে এবং সেটা যদি প্রয়োজনীয় ফাউন্ডেশন যদি না দেওয়া থাকে কিংবা অন্যায়ভাবে যদি কারো কেউ দখল করে থাকে, সেক্ষেত্রে কারো দায়ী দায়িত্ব থাকলে বা কারো গাফিলতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে আমরা 20,000 টাকা করে প্রতি পরিবারকে আমরা দিয়েছি। ডিসি সাহেবের সার্বক্ষণিক উপস্থিত আছেন, সরকার তাদের পাশে আছে, সরকার সবসময় ভিক্টিমদের পাশে থাকবে। শনিবার মধ্যরাতে প্রবল বর্ষণের ফলে আমিন কলোনির একটি বাসার উপর ধসে পড়ে বিশাল এক পাহাড়। স্থানীয় লোকজন পাখি আক্তার এবং তার স্বামী শাহজাহানকে উদ্ধার করল। ঘটনাস্থলে মারা যায় তাদের 3 সন্তান। ঠিক একই সময় পাহাড়ি মাটি সহ দেওয়াল ধসে লালখান বাজার পুরা কলোনি এলাকায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নোয়াখালীতে ঈদে ফুটবল খেলাকে কেন্দ্র করে 3 ভাইকে বেধড়ক পেটানোর পর কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তবে এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে স্বজনরা। এ ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 ছেলেকে হারিয়ে এভাবেই বুক ফাটা আর্তনাদ করছেন মা মনোয়ারা বেগম। শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন বাবা মোর্শেদুল্লাহ। রোববার দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগর গ্রামে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে 3 সহোদর বাবলু, হারুন ও কামাল উদ্দিনকে। স্বজনদের অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। দল খেলায় তো বাবলু রে মারে মানে ফুসাইয়াকার করছে, তকরাতকরি মাইদানে হতাই আলাই গেরে মারিয়ালার কোন ফোন করছে, হারুনি রে কয় বাবলুরে মারে রে কথা কইছে। বাবলু, হারুন আর কামাল দনুকা আইছে রে এই চোখের ইয়েন বেড়ায় গাই মেচ্ছে আর এই দি সুরি বরি হুঁস দিছে আর গেল লগ হরান চলে গেছে। কামালকে পানির মধ্যে রাখি এলে ফাতারে কোবাইছে, কোবাই মারছে। হারুন একজনের ঘরে ঢুকছে, ওইখান থেকে ওই ঘরের ভাঙি ওই ঘরের ভিতরে মারছে। বাবলু একজনের ঘরে ঢুকছে, ওই ঘরের ভিতরে ঢুকে তাকেও মারছে। আর 3 কে ছেলে মারিয়েছে, এরা আবারে এরা আরো জানোয়ার মারিয়েলা, এরে বাবা বুদ্ধি বিবাসায়, এরা বিবাসায়ের বাবারে, এরে বাবারে আর মারিয়েলার বিবাসায়। নিহতরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য। এরা কোন সময় ভালো হয়েছিল এলাকা, আমি কোন সময় আমার গ্যামজাম করতো না, আমি দেখিনি। এদিকে এ ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে ফাতেমা বেগম নামে প্রতিবেশী এক মহিলাকে আটক করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত কিনা সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। ফুটবল খেলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সেই ঘটনাকে কেন্দ্র করে 3 জনকে মার্ডার, এটা কোনো রকমই কাঙ্ক্ষিত নয়। আর এখানে যদি পূর্বশত্রুতা আছে কিনা, অন্যান্য বিষয়গুলি আছে কিনা, সেগুলি আমরা তদন্ত সাপেক্ষে দেখছি। আর যারাই মার্ডার করেছে কেন না কেন তারা বিচারের আওতায় আনবে, সেই ব্যবস্থা আমরা করব। রোববার বিকেলে নিহতদের লাশ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, নোয়াখালী। মন্ত্রিসভার পরিবর্তন সরকারের একটি গতিশীল প্রক্রিয়া উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আভাস দিয়েছেন, নতুন করে শিগগিরই মন্ত্রিসভায় বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। রোববার দুপুরে সিলেটের যুগলটিলা মন্দিরে এক আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমার মনে হয় না এমন কোনো বড় কিছু হবে। এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটার মধ্যে এমন কিছু দেখার কিছু নাই। আর 5 বছর পরে যখন নতুন মন্ত্রিসভা হলো তখন তো উনি বিশেষ পরিবর্তন করেন নাই, একটু সময় নিয়ে করছেন। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ। বিশ্লেষকদের মতে নিয়োগ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণের অভাবেই ঘটছে এমনটা। আর একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে বলেও মত তাদের। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনী নিয়ে খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 21 জুন ফেনীতে 6 লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান। 2014 সালের মার্চে 135টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হয় রামপুরা থানার এক এসআই সহ 2 কনস্টেবল। একই বছরের জুলাইয়ে ঝুট ব্যবসায়ী সুজনকে ধরে নিয়ে থানায় নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠে মিরপুর থানার এক এসআইয়ের বিরুদ্ধে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরকে নির্যাতনের দায়ে এরই মধ্যে আদালত থেকে সাজা পেয়েছেন খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্প্রতি পদোন্নতির জন্য ঘুষের টাকা দিতে তহবিল গঠনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার এরকম আরো অসংখ্য অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে গড়ে প্রতি মাসে অপরাধে জড়িয়ে পড়ছে 1250 জন পুলিশ সদস্য। সদর দপ্তরের সিকিউরিটি অ্যান্ড ডিসিপ্লিন বিভাগে গত 3 বছরে জমা পড়েছে 50,000-এর বেশি অভিযোগ। আর নানা অপরাধে 2012 সাল থেকে 14 সাল পর্যন্ত শাস্তি পেয়েছে বিভিন্ন পদমর্যাদার 34,129 জন সদস্য। তবে সূত্র বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে এক ধরনের লোক দেখানো আর কি, যে ক্লোজ করা কিংবা সাময়িক যে আপনার সাসপেনশন আর কি, এরকম করে তাকে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার কিছুদিন পরে আবার তাকে দায়িত্বে নেওয়া হয়। তবে তাদের সঙ্গে একমত নন পুলিশ মহাপরিদর্শক। আর এটিকে বাহিনীর দায় নয়, ব্যক্তিগত স্খলন হিসেবে মন্তব্য করেন তিনি। যতগুলি ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িত হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখিয়ে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি ব্যবস্থা নিয়েছি, মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি, চার্জশিট দিয়েছি, বিচার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভাগীয়ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কাজে এই ব্যাপারে তো আমরা কঠোর, কারণ আমরা কোনো ক্রমেই ন্যূনতম একটা শৈথল্য তাদের মধ্যে আমরা দেখাই না। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসে, তবে সবই সঠিক নয়। এছাড়া পুলিশের অপরাধ বিষয়ে তার বাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। যাদের উপর দায়িত্ব অপরাধ দমন এবং নির্মূলের, সেই তারাই যখন জড়িয়ে পড়েন অপরাধের সঙ্গে, তখন শুধু মানুষের আস্থার জায়গাটিতেই ধাক্কা লাগে না, পুলিশের প্রতি এক ধরনের অবিশ্বাসও জন্ম নেয় মানুষের মনে। আর তাই বিশ্লেষকরা বলছেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে এসব অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। আশুলিয়ার নরসিংহপুরের জুতা ও চামড়ার কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং 31 জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দাই থাকতে চান বাংলার মাটিতে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সব বয়সের দর্শনার্থী। ঢাকার অদূরে থিম পার্ক রোববার সকাল থেকেই চাপ বাড়তে থাকে ভ্রমণ পিয়াসীদের। মিউজিকের সাথে ওয়াটার কিংডমে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করেছেন সব বয়সী মানুষ। বছরের বিভিন্ন সময় এই থিম পার্কে ভিড় থাকলেও ঈদের দ্বিতীয় দিনে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। ফ্যান্টাসি কিংডম ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে নিজাত শ্রমিক। চলছে হই হুল্লোড়, দাপাদাপি আর আনন্দ চিৎকার। বোঝা যাচ্ছে নগরের বাইরে বিনোদন কেন্দ্রগুলোতে মনের আনন্দে চলছে ঈদ উদযাপন। ঈদ বিনোদনকে দমাতে পারেনি দিনভর বৃষ্টি। বৈরী আবহাওয়াকে আমলে না নিয়ে বর্ণিল উৎসবে যোগ দিয়েছেন ছেলে বুড়ো, কিশোর কিশোরী, তরুণ তরুণী থেকে সব বয়সী মানুষ। উৎসবের আড্ডায় কেউ ছিল বন্ধু, আবার কেউ এসেছেন নিজের কাছের মানুষকে নিয়ে। নগর জীবনের কোলাহল থেকে দূরে এসে সবাই মেতে ওঠে ঈদ আনন্দ উৎসবে। সবাই মিলে ঈদ উপলক্ষে অনেক আনন্দ করছে, এখানে এসে খুব ভালো লাগে। আমি আলিপুর থেকে আসছি, আর এখানে ঈদ উপলক্ষে আসা হয় অ্যাকচুয়ালি এনজয় করার জন্য। আজকে ঈদের জন্য আসা, এখানে সব অনেক ভালো লাগতেছে,
বৃষ্টি না আরো অনেক ভালো লাগতো। ঢাকার অদূরে থাকা বিনোদন কেন্দ্রগুলোতে যোগ দিয়েছেন পরিবারের কনিষ্ঠ সদস্যরা। উৎসবের রঙে রঙিন হয়েছে প্রায় সবাই। পানিতে হইচই আর আনন্দ ফুর্তিতে বেশ ভালো সময় কাটিয়েছে পরিবারের সব বয়সী সদস্যরা। আমি ওই স্লিপারে চলেছি, পিছনে ওখানে চলেছি, আর ওই পিছনে ক্যাসেলটার ওখানে চলেছি। এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা আমাদের ফ্যামিলির সাথে আসছি, বাবা মার সাথে এসেছি, অনেক মজা পেয়েছি। ঈদের ছুটি উপলক্ষে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। ঢাকাতে তো বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। এখানে আসতে বাচ্চারা পছন্দ করে, তাই এখানে ঈদের পরে আমরা আসি। ঈদের আনন্দ শতগুণে বেড়ে যায় যখন আড্ডা, ফুর্তি ও গানে সময় কাটে নগরের ব্যস্ত মানুষদের। দিনভর পানিতে গা ভাসিয়ে ও নানা রাইডে চড়ে ঈদের উৎসবকে অনুভব করেছেন নগরের অসংখ্য বিনোদন পিয়াসী। ইজাদ সৌমিত, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী ঢাকার রাজপথ এখন অনেকটাই ফাঁকা। রোববার সকাল থেকে অঝোরধারায় শ্রাবণের বৃষ্টি ছড়লেও পরিবার পরিজন নিয়ে অনেকেই বের হন ঘুরতে। মুষলধারার বৃষ্টি কারো কারো কাছে বিড়ম্বনা হলেও কারো কাছে ছিল উপভোগ্য। খান মোহাম্মদ রুমেলের আরেকটি রিপোর্ট। সকাল থেকেই শ্রাবণের আকাশ থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজছে ঢাকার রাজপথ, ভিজছে নগরীর গাছপালা। বৃষ্টি ভেজা রাজপথে যান্ত্রিক যানবাহন হাতে গোনা হলেও রিক্সা, অটোরিকশার উপস্থিতি উল্লেখ করার মতো। তবে বৃষ্টি মানেই অলস দুপুর, বৃষ্টি মানেই জানলার কাছে বসে তা উপভোগ করা, কিংবা কখনো কখনো বৃষ্টি জলে ভেজা। এই কথাগুলো স্বাভাবিক সময়ের জন্য হয়তো প্রযোজ্য, কিন্তু বৃষ্টির দিনটি যদি হয় ঈদের ছুটির, তাহলে বোধহয় তাকে উপেক্ষা করে বেড়াতে বের হওয়াটাই নিয়তি। বৃষ্টির মধ্যেই উপভোগ করছি, ভালোই লাগছে। এই দিন তো আর পাবো না, সে আবার এক বছর পরে আসবে, এর জন্য বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি। ভালোই লাগছিল ঈদের আনন্দটা, কিন্তু বৃষ্টিটা না হলে আরো বেশি আনন্দ হইতো। বৃষ্টি মাথায় নিয়ে ঈদের ছুটি উপভোগ করার মিছিলে যোগ দিয়েছেন ভিন্ন দেশ আর ভিন্ন ভাষার মানুষও। Yeah, well, we're really enjoying the Eid Mubarak festival, and especially during the Eid Mubarak festival. It's fantastic. Yes, enjoying it. We will now enjoy the museum. তবে শ্রমজীবীরা বলছেন ঈদের এই সময়টাতে দিনভর বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবিকায়। বৃষ্টির কারণে ক্ষেপ কম, মানুষ বাড়ি টারে না। বৃষ্টির জন্য পুরা ধরা গেছে, যেভাবে বিক্রি করছিলাম এবছর বৃষ্টির কারণে একবারে পুরা ধরা। যদিও রোববারই শেষ হচ্ছে ঈদের ছুটি, তবে ঢাকার এই ফাঁকা রূপটা হয়তো থাকবে আরো কয়েকদিন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কিছু সৃষ্টিকর্ম কখনো পুরনো হবার নয়, আর সেই কীর্তির রচয়িতা যখন জননন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তখন তার বলার অপেক্ষা রাখে না। আর তাই তো বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের মৃত্যুর 3 বছর পরও ভক্তদের ঢল নামে তার নান্দনিক বাগানবাড়ি নুহাশপল্লীতে। তারা শ্রদ্ধা জানিয়েছেন তার সমাধিতে। লেখকের 3য় মৃত্যুবার্ষিকীতে ভক্তরাও যেন আকুল হয়ে খুঁজেছেন হারিয়ে যাওয়া সেই জ্যোৎস্না পাগল মানুষটিকে। গাজীপুরের নুহাশপল্লী ঘুরে এসে এসএল মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। যদি মন কাঁদে তুমি চলে এসো। ঘন মেঘে ঢাকা আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি সেই সকাল থেকে। এক বর্ষায় যেন পুরো প্রকৃতি আজ কেঁদে কেঁদে নিজেকে হালকা করতে চাইছে। তুমি চলে এসো। চাইবেই তো, কেননা বাংলা সাহিত্যকে যিনি নতুন ধারায় নিয়েছেন, লেখনীর মায়াজালে মোহাবিষ্ট করে তোলা সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ যে এই দিনেই হারিয়ে গিয়েছিলেন ঘোর অন্ধকারে। তার প্রয়াণ দিবসে হাজারো হিমু মিসির আলীর পক্ষে তাকে ভুলে থাকা যে অসম্ভব, তারই জানান দেয় নুহাশপল্লীর এই প্রাঙ্গণ। ভক্তকুলের শ্রদ্ধায় বৃষ্টির ধারার সাথেই সিক্ত হন সরল মনা এই সাহিত্যিক। উনি ছাড়া আমাদের সাহিত্য চিন্তা করা যায় না। আরো অন্তত 100 বছর এর খোরাক হুমায়ুন আহমেদ রেখে গিয়েছেন। প্রকৃতিটাও যেমন ওইভাবেই চলতেছে, ঠিক আছে, কাটতেছে। তার শিল্পকর্ম ও সৃষ্টি যে অবিনশ্বর, তারই প্রমাণ মেলে তার ভক্তদের ভাবনায়। নতুন প্রজন্ম যার কাছে ছুটতে চায় অগ্রজদের মতো করেই। এখানে আসলে ওরা উনার সম্পর্কে জানতে পারবে, উনার সৃষ্টি দেখতে পারবে। নুহাশপল্লী অবশ্যই ওনার একটা অবিস্মরণীয় একটা সৃষ্টি উনি রেখে গিয়েছেন। যদি তার সৃজনশীলতাকে ধরে রাখতে আগামীতে বইপ্রিয় প্রত্যেকটি মানুষকে সাহিত্য চর্চার আহ্বান জানিয়েছেন তার সহধর্মিনী। যদি আমাদের পক্ষ থেকে কিছু করার থাকে, সেটা হচ্ছে বেশি বেশি করে ওনার বই পড়া, যেগুলো পড়িনি সেগুলো পড়া। তাহলে কিন্তু হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে আমরাই রাখতে পারবো।
নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য রচনা, সৃজনশীলতার সব শাখায় পাঠক দর্শকদের নিয়ে এক দিগ্বিজয়ী সাম্রাজ্য গড়েছিলেন ব্যক্তি হুমায়ুন, যা বেঁচে থাকবে কাল থেকে কালান্তরে। বাংলা সাহিত্যের এক রাজপুত্রের নাম ছিল হুমায়ুন আহমেদ, যার অবিনশ্বর কীর্তি আর অনন্য শিল্প সম্ভার পাঠক শ্রোতাদের কাছে বেঁচে রইবে বহুকাল। তার মতো প্রাণ প্রাচুর্যে ভরা এমন সৃষ্টিশীল সাহিত্যিক কখনো মৃত্যুবরণ করতে পারেন না। আর তাই তো আকাশ ভেঙে বৃষ্টি এলে বা উথাল পাথাল জোছনা উঠলে আমাদের চেতনা ও নিসর্গ তাকে খুঁজে নেবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। গাজীপুরের নুহাশপল্লী থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। সাভারের আশুলিয়ায় আকিজ ফুটওয়্যার নামের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলের এই ঘটনায় কারখানার একটি ইউনিট পুরোপুরি পুড়ে যায়। তবে ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেল 5:30টার দিকে নরসিংহপুর এলাকার ওই জুতা কারখানায় হঠাৎ আগুন দেখতে পান কর্তব্যরত প্রহরীরা। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোতলা কারখানা ভবনের সবকটি কক্ষে। খবর পেয়ে সন্ধ্যা 6টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু ক্রমেই আগুন ভয়াবহ আকার ধারণ করায় পরে যোগ হয় আরও 10টি ইউনিট। তাদের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনের একটি অংশ ধসে পড়ার পাশাপাশি অনেক জায়গায় ফাটল ধরায় ইউনিটটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর উৎপত্তি হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ওয়াটার ছিল, পানি সাপ্লাই আমরা পাইনি, যার ফলে আমাদের কিন্তু প্রায় আনুমানিক 1 কিলোমিটার দূর থেকে আমাদেরকে ফ্রিজ বা সিস্টেমে কিন্তু পানি নিয়ে আসতে হবে। আর এই বিল্ডিং এর যে বড় সমস্যা ছিল, যেটা এখানে কিন্তু কেমিক্যাল আইটেম ছিল, তারপরে সিনথেটিক আইটেম, ফোম আইটেম, এগুলো হলো হাইলি কম্বাস্টেবল মেটেরিয়াল। ঈদের আনন্দের ছোঁয়া লাগেনি ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে। প্রিয়জন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতের স্বজনরা। আনন্দের ঈদ পরিণত হয়েছে শোকে। এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বৃদ্ধা মার জন্য ঈদে জাকাতের কাপড় নিতে গিয়ে ময়মনসিংহে পদদলিত হয়ে মারা যান মেয়ে রহিমা বেগম। মেয়ের কথা মনে করে এখন সারাক্ষণ চোখের পানি ফেলছেন মা আসিরন বেগম। একই অবস্থা পদদলিত হয়ে নিহত অন্য পরিবারগুলোর। প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি স্বজনেরা। আনন্দের ঈদ পরিণত হয়েছে শোকে। আমরা তো জানি না যে অন্য যাইব, তাহলে তো যাইবার দিতাম না। আমি যদি জানতাম তো আমার মায়ের হইব, তা জীবনে যাবার দিতাম। মা চলে উঠা সেমাই পিঠা বাজতো, খাইতাম, নতুন কাপড় কিনতাম, আমার সাথে আনন্দ করতাম। দিন সকালে ঢাইকা গুছু করাইয়া মসজিদে পাঠাইতো। মসজিদ থেকে আবার পরে নামাজ মাত্র পরে আমরা সবাই সেমাই খেতাম মারাতের। এবার পারলাম না খাইতে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। টিন এবং ঘর নির্মাণের জন্য কিছু টাকা কড়ি দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে চাচ্ছি। আরো 10,000 করে টাকা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কালকে বা পরশু আরো 10,000 করে টাকা তাদেরকে দিব। ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নোরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় গত 10 জুলাই ভোরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নারী শিশু সহ 27 জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশত। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পঞ্চগড়ের 36টি ছিটমহলের 21,043 জন মানুষ বাংলাদেশের ভালোবাসায় জড়িয়ে পড়েছেন। তাই এদেশের মাটি ও মানুষের সঙ্গেই থাকতে চান তারা। এই ছিটমহলগুলোতে জনগণনার শেষ দিনে গত 16 জুলাই 483 জন মানুষ ভারতে বসবাস করার আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। এদিকে বাংলাদেশ ও ভারত উভয় প্রশাসনই ছিটমহলের অধিবাসীদের নাগরিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। আগামী 31 জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সম্প্রতি বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার পর উভয় দেশ বিষয়টির স্থায়ী সমাধানে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় গত 6 জুলাই থেকে উভয় দেশে থাকা ছিটমহলগুলোতে জনগণনা সহ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশে থাকতে আগ্রহীরা বলেন নারীর টান থাকায় তারা এদেশ ছাড়তে চান না। এছাড়া বাংলাদেশী নাগরিক হিসেবে অবকাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের স্বপ্ন ছিল যে কোনো একদিন ছিটমহল বাংলাদেশ হবে, আমরা বাংলাদেশী নাগরিক হব। আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেল। অতএব আমরা ইন্ডিয়া যাচ্ছি না। রাস্তাঘাট পাকা হবে, সবকিছু হবে, আমরা কেন এখন যাব ভারত? আর ভারতে যেতে আগ্রহী ব্যক্তিরা জানান তাদের আত্মীয় স্বজনরা ভারতে থাকায় ও তাদের জন্মসূত্র ভারত হওয়ায় তারা ভারতেই যেতে চান। সিট আগে ভারত ছিল, এখন বাংলাদেশে যে আগে, এখন আমি ওই ভারতের নাগরিকত্ব বহাল রাখতেছি। আগে আমাদের বাড়ি ছিল ভারতে, এখন সিট বাংলাদেশ হয়ে গেছে। আমাদের পরিবার সহ আমরা ভারতে চলে যাব। এদিকে ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেন যারা ভারতীয় ছিটমহল থেকে ভারতে যেতে আগ্রহী তাদের 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে যেতে হবে। ওই সময়টুকুর ভেতরে তাদের যা কিছু আছে সেগুলো তারা বিক্রি করে দিয়ে যেতে চান, নিয়ে টাকা করে নিয়ে, আর যেগুলো অস্থাবর সম্পত্তি সেগুলো তো সঙ্গেই যেতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যারা ভারতে যেতে চান তাদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। একই সাথে যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদেরও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে থাকার বক্তব্য অবস্থা যা যা ব্যবস্থা দরকার সুনাগরিক হিসাবে সবই আমরা ব্যবস্থা করবো। সেই বাজেট কিন্তু অলরেডি ধরা আছে। জেলা প্রশাসন জানায় 2011 সালের হেড কাউন্টিং এর তালিকা অনুযায়ী পঞ্চগড়ের 36টি ছিটমহলে অধিবাসী হিসেবে নাম অন্তর্ভুক্ত ছিল 19,043 জন। আর এবছর 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত নতুন জনগণনার তথ্যানুযায়ী জন্মসূত্রে 1582 ও বৈবাহিক সূত্রে 418 জন অন্তর্ভুক্ত হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। বরিশালের উজিরপুরে 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায় কে বা কারা রোববার বিকেলে উজিরপুর উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ডের কাছে নির্যাতিতাকে ফেলে যায়। সেখান থেকে মেয়েটিকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। যে মেয়েটা ওরা এই অজ্ঞান পাইছে ইসলাদির বাজারে, সে ফোন দিয়ে কইছে কি যে আপনার বুড়িঞ্জির পাও কাটতে গেছে, আপনি একটা পুরান কাপড় লইয়া আহেন। আমি তরতরি ভাতের ভাইলে চুলের পর থইয়া আমি একটা পুরান কাপড়, এই কাপড়টা লইয়া আইছি। সে কইছে পাও কাটতে গেছে। রোগী এখন শকে আছে, রোগীর ব্লিডিং হচ্ছে, রোগীর অবস্থা ভালো না। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ডাক্তার সাহেব জানালেন তাকে ধর্ষণ করা হয়েছে, তার চিকিৎসা চলতেছে। মেয়েটি অচেতন অবস্থায় আছে, তার কাছ থেকে এখনো জবানবন্দি সংগ্রহ করা সম্ভব হয় নাই। প্রকৃত অপরাধী কারা তার জ্ঞান ফিরলেই জানতে পারবো। তথাপিও এলাকায় আমাদের পুলিশি তৎপরতা চালিয়েছি এবং আমরা অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আগামী বর্ষা মৌসুমের আগে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। পাশাপাশি বুড়িগঙ্গাকে পুরনোরূপে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকাবাসী আয়োজিত ঈদ র্যালির আগে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রতি বছরের মতো এবারও ঈদ র্যালির আয়োজন করে ঢাকাবাসী। বৃষ্টি বাধায় এবারের র্যালি টিএসসির মিলনায়তনের মাঝেই সীমিত রাখেন আয়োজকরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোশাক পরে নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে র্যালিতে সামিল হন রাজধানীবাসী। জলাবদ্ধতার সমস্যার দায়িত্ব নিরসন করার মূল দায়িত্ব ঢাকা ওয়াসার, কিন্তু তারপরও ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী বর্ষা মৌসুমের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আমরা আইডেন্টিফাই করেছি কিভাবে আমরা বুড়িগঙ্গার কাজ করতে পারি। নদীর পানি যেহেতু ভিন্ন একটি মন্ত্রণালয়, সেই কারণে যাতে জটিলতা এড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারি, আমরা বুড়িগঙ্গার তীরবর্তী উন্নয়নের কাজ আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ শুরু করব। আমরা প্রস্তুতি নিচ্ছি। বৈরী আবহাওয়ার প্রভাবে জ্বর ঠান্ডার সমস্যা ছাড়াও প্রাণীবাহিত রোগে ঢাকা শিশু হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অন্য সময় দিনে শতাধিক রোগী ভর্তি করা হলেও শনিবার ঈদের দিনেই ভর্তি করা হয়েছে 67 শিশু। আনুপাতিক হারে যা মোটেও কম নয়। সেলিয়া সুলতানার রিপোর্ট।
ঈদের সময়েও অসুস্থতায় ভোগান্তির শেষ নেই। যখন দে ছুট বলে ঈদের আনন্দে উড়ে বেড়াবার সময় আবহাওয়া পরিবর্তনের কারণে তখন অনেক শিশুকেই ভর্তি করা হচ্ছে ঢাকার শিশু হাসপাতালে। এছাড়া নবজাতকদের বিভিন্ন সমস্যা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন মা বাবারা। ঘরের ছোট্ট সদস্যের নিরানন্দ সময় যে সব আনন্দকেই মাটি করে দেয় পরিবারের সবার। কালকে ভোরবেলা 4টার দিকে অনেক মাথা ঘুরে জ্বর কাশি অনেক কোথাও জেনে বাচ্চা অসুস্থ থাকলে কোথায় যাবো বলেন? সুস্থ থাকে না বেড়াতে ওদেরকে নিয়ে আসছি পাবনা থেকে। বাচ্চার সমস্যা হচ্ছে পেট মধ্যে গ্যাস হয়েছে, হাসপাতাল দেখেছে, তাও তারা বলেছে যে না, আমরা দেখতে পারবো না, সমস্যা বেশি জরুরি, টাকা নিয়ে যেতে হবে। এলাকা থেকে ডাক্তার দেখেছিলাম, জ্বর খাওয়ার মানে জ্বর কমে নাই, ওই জন্য আমার ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। একবার দেখায় নিয়ে গেছি, দেখা নিয়ে যাওয়ার পর কমে নাই, এখন আবার নিয়ে আসছে। হাসপাতালের তথ্যমতে ঈদের দিন অপারেশন হয়েছে 5টি। এছাড়া গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে 67 শিশুকে। এ সংখ্যা অন্য সময়ের তুলনায় কম নয়। ঢাকা শিশু হাসপাতাল আমাদের দেশের টারশিয়ারি কেয়ার লাস্ট অপশন আমাদের দেশের সবার জন্যই। সেই জন্য সারা দেশ থেকে আমাদের সব জরুরি রোগীগুলি আমাদের এখানে সবচেয়ে সিভিয়ার এবং জটিল রোগীগুলি আমাদের হাসপাতালে রেফার করে। যেহেতু আমাদের আর কোনো অপশন নাই, সেজন্য আমাদের হসপিটালে তো 24 আওয়ার্স ইমার্জেন্সি মেডিকেশন এবং সার্জারিও ওপেন থাকে। রোগীর স্বজনরা জানান, দেশের বিভাগীয় শহরে শিশুদের জন্য উন্নত মানের হাসপাতাল করা গেলে ভোগান্তি অনেকটাই কমতো তাদের। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদ পরবর্তী ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। প্রকৃতি অনুকূলে না থাকলেও আনন্দের অবারিত জোয়ারে মেতেছে ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের সমুদ্র স্নান নির্বিঘ্ন করতে লাইফ গার্ড কর্মীরা নিয়েছেন বিশেষ ব্যবস্থা। সুজাদ রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে পর্যটকরা সৈকতে না নামলেও বিকেলে বৃষ্টিপাত কমার সাথে সাথে সাগরের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছে ভ্রমণ পিপাসুরা। জীবনটা তো এনজয়, ভেরি ভেরি এনজয়। মানে এনজয় করতে কক্সবাজার আসতে হবে। সবাই খেলতেছি, পানিতে ঝাপাঝাপি করতেছি, মজা লাগতেছে, খুবই ভালো লাগছে। বিশাল সমুদ্র, আমরা যেন সবাই সমুদ্রের মধ্যে উদার হতে পারি। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফ গার্ড। এছাড়া সাগর উত্তাল থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই লাইফ গার্ড কর্মী। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফ গার্ডিং করে যাচ্ছে, যারা এই পর্যটকরা গোসল করতে আসতেছেন এদের সেফটির জন্য। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির এই নেতা জানালেন, বৃষ্টির মাঝেও কক্সবাজারে পর্যটকরা আসছেন। হালকা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সমুদ্র বৃষ্টি স্নাত একটা বিষ মানুষ উপভোগ করতে পারছে। ঈদ উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে ছোট বড় 2 শতাধিক হোটেল মোটেল, 2 শতাধিক গেস্ট হাউস ও কটেজে যুক্ত হয়েছে আতিথেয়তার নতুন মাত্রা। সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। ঈদ উল ফিতরের ধর্মীয় উৎসবের দিন অস্ত্রবিরতির মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়েছে। 12 ঘন্টায় 2 বার গুলি বর্ষণ করা হয় পাকিস্তান সীমান্ত থেকে। এতে আহত হন বেশ কয়েকজন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয়রা। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে বিএসএফ বরাবরের মতো মিষ্টি পাঠালেও পাকিস্তানের পক্ষ থেকে এবার তা ফেরত দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঈদের দিনও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই দাবি করেছে পাকিস্তান। 2003 সালে ভারত ও পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তির পরও প্রায় দেশ দুটির সেনাবাহিনীর গুলি বিনিময়ে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ও বাংলাদেশ অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজ। বড়দের পর প্রোটিয়াদের বিপক্ষে এবার দুর্দান্ত পারফরম্যান্স দেখালো ইয়াং টাইগাররা। 7 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান যুবাদের 22 রানে হারিয়েছে 5-2 ব্যবধানে দাপুটের সঙ্গে সিরিজ জয়ের বাংলার যুবারা। আগে ব্যাট করে 6 উইকেটে 266 রান করে বাংলাদেশ। জবাবে মিরাজের বোলিং তোপে 244 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের পিনাক ঘোষ। ডারবানে টস জিতে আগে ব্যাট করে ইয়াং টাইগাররা। ওপেনিংয়ে পিনাক ঘোষ ও সাইফ হাসান 63 রান যোগ করেন। পিনাক আউট হন 31 রান করে। এরপর সাইফ ফেরেন ব্যক্তিগত 45 রানে। পরে তৃতীয় উইকেট জুটিতে জয়রাজ শেখ ও জাকির হাসান যোগ করেন 82 রান। জাকির করেন 42 রান। ব্যক্তিগত 90 রানে আউট হন জয়রাজ। শেষ দিকে শান্ত 17 রান করলে 266 রানের সংগ্রহ পায় বাংলার যুবারা।
জবাবে প্রোটিয়া যুবারা দলীয় 69 রানে হারায় টপ অর্ডারের 3 উইকেট। এরপর স্বাগতিকদের ব্যাটিং লাইনে আঘাত হানেন মিরাজ, কিন্তু ওপেনার স্মিথ 89 রান ও গ্যালিয়েম 65 রান করে সংগ্রাম করলেও হার এড়াতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়াং টাইগাররা। বাংলাদেশের পক্ষে মিরাজ নেন 4 উইকেট। এর আগে বাংলাদেশে 6-1 ব্যবধানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতেছিল মিরাজরা। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঈদের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত 17 জনের পরিবারে এখন শুধুই কান্না। চট্টগ্রামে দেয়াল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যুর পর সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। নোয়াখালীতে ঈদে ফুটবল খেলাকে কেন্দ্র করে 3 ভাইকে কুপিয়ে হত্যা। ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি স্বজনদের। অস্ত্র সরবরাহের অভিযোগে এক নারী আটক। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, দাবি পুলিশের। ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। নেচে গেয়ে পার করলেন উৎসবের দ্বিতীয় দিন। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। এবং কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে ভক্ত শুভানুধ্যায়ীদের ভিড়। সমাধিতে ফুলের ভালোবাসা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সৃজিত নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।